আজকে নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং নানান কারণে এই সংসদ গুরুত্বপূর্ণ, এই অধিবেশন গুরুত্বপূর্ণ। সেই সংসদে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন, যেটি নিয়ে ব্যাপক আলোচনা ছিল। সকাল থেকেই এনসিপির নেতারা বাইরে দাঁড়িয়ে ভাষণের বিরোধিতা করছিলেন এবং ভাষণের পরও বা ভাষণের সময়কালীন সংসদে অনেক উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। একটু আপনার কাছে সেই বিষয় নিয়ে জানতে চাই, রাষ্ট্রপতির ভাষণের এই জায়গাটিকে আপনি আসলে কিভাবে দেখেন, একটু যে আপনার বিশ্লেষণ, যে কোনটিকে আপনি সফলতা বলবেন, সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে অসাংবিধানিক কোনো কার্যক্রমে যুক্ত হওয়া, নাকি সাংবিধানিক সেই পদ্ধতিকে অনুসরণ করেই বিপ্লব কিংবা অন্যান্য সবগুলোকে স্বীকৃতি আদায় করে নেয়া, কোনটাকে আসলে আপনি বেশি গুরুত্ব দেন? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যে বিষয়টা আপনি বললেন, এখানে রাষ্ট্রপতির ভাষণটা আপনি শুনেছেন বা আমরা সবাই শুনলাম। ভাষণের মধ্য দিয়ে তিনি যেই সরকার কর্তৃক রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন সেই সরকারের সমস্ত কার্যক্রমকে তিনি কিভাবে আখ্যায়িত করেছেন এবং এটাকে একটা ফ্যাসিবাদী শাসন হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। তো বিষয়টা হচ্ছে, এটা সাংবিধানিকভাবে এই ভাষণটা কিন্তু ক্যাবিনেট ডিভিশন থেকে বা সরকার থেকে তাকে লিখে দেওয়া হয়, তিনি সেটা পাঠ করতে বাধ্য আর কি। সেই কাজটা তিনি করেছেন। এখন এখানে যে বিতর্কটা উঠেছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আমরা, যেহেতু ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রপতি, তাকে আমরা মানব কি মানব না, বা তিনি রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না। এখন এখানে যে জায়গাটাতে এসে প্রবলেমটা দেখা দিল সেটা হচ্ছে, আপনি জানেন যে 5 আগস্টের মানে যে বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে যে সরকারটা গঠিত হলো, সরকারটা তো গঠিত হওয়ার সময় এখানে দুই ধরনের একটা পারসেপশন ছিল। কিছু একটা পারসেপশন ছিল যে এটা একটা বিপ্লবী সরকার গঠিত হবে, গণ অভ্যুত্থানকে বেস করে একটা বিপ্লবী সরকার গঠিত হবে। আরেকটা পারসেপশন হচ্ছে যে সংবিধানে যেভাবে আছে এইভাবে মেনে এই অবস্থা থেকে আমরা শুরু করব। এই দুইটা পারসেপশন ছিল। দুইটা পারসেপশনে বিভিন্ন রাজনৈতিক দলের, ব্যক্তিবর্গের বিভিন্ন ধরনের অবস্থান ছিল। তো আমরা শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে কতগুলো বিষয়কে গণ অভ্যুত্থানকে বেস করে ধরা হয়েছে, কতগুলো বিষয়কে সংবিধানের মধ্যে আছে, সংবিধান মেনে যাত্রাটা আসলে শুরু হয়েছে দুইটা জায়গা থেকে। তো দুইটা জায়গা থেকে বেস করে যখন যাত্রাটা শুরু হলো, তখন বিতর্কটা চলে আসলো যে বিরোধী দল থেকে দাবি তোলা হচ্ছে যে পুরোটাই গণ অভ্যুত্থানকে বেস করে সরকার পরিচালিত হবে। আবার সরকারি দল চাচ্ছিল যে কিছু কিছু বিষয়কে গণ অভ্যুত্থানকে বেস করে সরকার পরিচালিত হচ্ছে, কিছু কিছু বিষয় সংবিধানকে মানা হচ্ছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে, আসলে যেহেতু বিপ্লবী সরকার গঠিত হয় নাই, তো বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে যে ন্যাচারের সরকারটা এখানে গঠিত হয়েছে, এই ন্যাচারের একটা সরকারের পক্ষে সম্পূর্ণরূপে গণ অভ্যুত্থানকে ভিত্তি করে সবগুলো সিদ্ধান্ত নেওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। যার ফলে সরকারের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে যেগুলো মেজর বিষয়গুলোকে সংবিধানে যেভাবে আছে সেইভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া এবং পাশাপাশি গণ অভ্যুত্থানকেও স্বীকৃতি দেয়া। অর্থাৎ কনস্টিটিউশনাল একটা, মানে নিয়মতান্ত্রিক একটা যে শাসন, কনস্টিটিউশনাল ডেমোক্রেসি যে আমরা কথাটা বলি, সেখানে সংবিধানে যে বিধিবিধানগুলো, মৌলিক বিধিবিধানগুলো আছে, এগুলোকে আমরা পালন করে আগায় যাব। আরেকটা দিক হচ্ছে গণ অভ্যুত্থানকেও আমরা রেসপেক্ট করব, গণ অভ্যুত্থানের চাওয়াগুলোকেও আমরা পূরণ করব। এই বোধ সাইডকে বেস করে কিন্তু গভর্নমেন্ট এখানে এগিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে কিন্তু রাষ্ট্রপতির যে ভাষণ বা রাষ্ট্রপতি সংসদে যে তার যে আজকে উপস্থিতি, সেইখান থেকে কথাবার্তাটা আসছে যে এই রাষ্ট্রপতিকে আসলে আমরা মানব কি মানব না। তো এখন এই প্রেক্ষাপট থেকে আসলে বিষয়টা খুব ডিফিকাল্ট। এখন গভর্নমেন্ট বিষয়টাকে কিভাবে ডিল করবে, যেমন একটা বিষয় আমরা এখানে দেখতে পেলাম যে রাষ্ট্রপতি এখানে ভাষণ দিলেন, কিন্তু তিনি যে সরকার কর্তৃক নিযুক্ত সেই সরকারকে তিনি ফ্যাসিবাদী সরকার হিসেবে আখ্যায়িত দিলেন। সেই সরকারের লুটতরাজ, সেই সরকারের গুণ খুম সম্পূর্ণরূপে তিনি এখানে কিন্তু তুলে ধরলেন। তো এটাও জাতির জন্য খুব মজাদার এবং আনন্দদায়ক একটা ব্যাপার। মানুষের যারা গণ অভ্যুত্থানকে ওন করে, প্রত্যেকটা রাজনৈতিক দল মতের মানুষের কাছে এটাও একটা খুব একটা আনন্দদায়ক ব্যাপারই বলবো যে রাষ্ট্রপতির মুখ থেকে আমরা এই ধরনের কথাগুলো আমরা শুনলাম। জি,